আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের একটা পার্ট, সেটা হচ্ছে কি মাইটোসিস। আমরা যখন নবম শ্রেণীতে ভর্তি হই তখন আমাদের সবার মধ্যে একটা জীববিজ্ঞান ফিয়ার কাজ করে, আমার মধ্যে করতো আসলে। তো আমি সেই ফিয়ার থেকেই চেষ্টা করেছি যে তোমাদের জন্য মাইটোসিসের যে ধাপগুলো আছে সেটা খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। আমরা জানি কি যে মাইটোসিস হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা কোষ বিভাজন প্রক্রিয়া। মাইটোসিস কি একটা কোষ বিভাজন প্রক্রিয়া। এখন এই কোষ বিভাজন প্রক্রিয়াটা ঘটে কয়টা ধাপে? কোষ বিভাজন প্রক্রিয়াটা ঘটে হচ্ছে 5টা ধাপে। প্রথম ধাপটা হচ্ছে আমার কি প্রোফেজ, দ্বিতীয় ধাপটা হচ্ছে প্রোমেটাফেজ, তৃতীয় ধাপটা হচ্ছে মেটাফেজ, চতুর্থ ধাপটা হচ্ছে আমার কি এনাফেজ, এবং সর্বশেষ ধাপটা হচ্ছে আমার টেলোফেজ। থেকে দেখি যে আসলে প্রথম থেকে কিভাবে এই কাজটা সম্পন্ন হয়। প্রথম ধাপটা হচ্ছে কি আমি বলেছি প্রোফেজ। প্রোফেজ ধাপটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায়। এই পর্যায়ে এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। এর ভিতরে এইরকম একটা অংশ থাকে যাকে বলা হয় হচ্ছে নিউক্লিওলাস, এবং নিউক্লিওলাসকে ঘিরে কিছু তন্তুর মতো অংশ থাকে ঠিক এইরকম কিছুটা, এইগুলাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিড। তো আমরা দেখি কি বললাম, আমি বললাম এই জিনিসটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওলাস। এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস, এবং মাঝখানে যে তন্তুর মতো অংশগুলো আছে আমি সেগুলোকে কি বলেছি ক্রোমাটিড। ঠিক আছে। এই পর্যায়ে আমার এই যে নিউক্লিয়াসটা এবং ক্রোমাটিড গুলো আছে সেটা কিছুটা পরিবর্তিত হয়ে আমার কি হয়, এই তন্তুগুলো, এই যে নিউক্লিওলাসটা আছে, নিউক্লিওলাসের জায়গা থেকে তন্তুগুলো, চিকন সুতার মতো তন্তুগুলো মোটা এবং খাটো হয়ে যায়। এই যে কিছুটা এইরকম ধরতে পারো তোমরা, এবং মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার নামের একটা অংশ অরঞ্জিত অঞ্চলের দেখা দেয়। তো আমি দেখলাম কি প্রথমে ছিল তন্তুগুলো প্যাটার্ন অবস্থা, এরপর এগুলো কি হলো মোটা এবং খাটো হয়ে গেল, তাদের মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার বা অরঞ্জিত অঞ্চল দেখা দিল। আমি কি বললাম, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে, সেন্ট্রোমিয়ার। এখন আমার যে তন্তুগুলা প্যাটার্ন অবস্থা থেকে মোটা এবং খাটো হয়ে গেল, আগে ছিল আমার কি ক্রোমাটিড, এরপরে হয়ে গেল আমার কি ক্রোমোজোম। এই জিনিসগুলো আমার কি হয়ে গেল ক্রোমোজোম। পরবর্তী ধাপে আমরা কোথায় আছি? এখন আমরা কোন ধাপে আছি? এখন আমরা আছি হচ্ছে প্রোফেজ ধাপে। এই প্রোফেজ ধাপে আমরা পরবর্তীতে গিয়ে, এই দেখো পরবর্তীতে গিয়ে আমার কি হয়, নিউক্লিওলাসটা জায়গা মতোই থাকে, এরপর সেন্ট্রোমিয়ারটা আমার কি থাকে এইভাবে অবিভক্ত অবস্থায় জায়গা মতোই থাকে। শুধুমাত্র আমার ক্রোমোজোম গুলা কি হয়, ক্রোমোজোম গুলা হচ্ছে আমার লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে যায়, ঠিক কিছুটা এইরকম। ঠিক আছে, এই যে এইরকম সেন্ট্রোমিয়ার গুলো দেখা যাচ্ছে না, আমি আরেকটু ভিজিবল করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো প্রথম আমার কি ছিল, প্যাঁচানো সুতার মতো ছিল, এরপর হচ্ছে কি আমার মোটা এবং খাটো হয়ে গেল, মাঝখানে আমার সেন্ট্রোমিয়ার ভিজিবল হলো। এরপরে সেন্ট্রোমিয়ারটাকে বাদ রেখে আমার যে ক্রোমোজোম গুলা ছিল সেগুলো হচ্ছে কি লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে গেল। এই যে লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে গেল, এইগুলো এখন ক্রোমোজোম থেকে হয়ে গেল কি ক্রোমাটিড। এরপরে নিউক্লিওলাস যা ছিল আমার তাই রয়ে গেল নিউক্লিওলাস। আর এই যেগুলো হচ্ছে আমার কি, সরি এটা হচ্ছে আমার কি সেন্ট্রোমিয়ার। দেখো এই পুরাটা ধাপই হচ্ছে আমার কি প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপে আমার কি হয়, প্রোফেজ ধাপে আমার প্রথমত নিউক্লিয়াসটা আকারে বড় হয়। নিউক্লিয়াসটা আকারে বড় হওয়ার পরে আমার যে ক্রোমাটিড গুলা ছিল সেগুলো মোটা এবং খাটো হয়ে যায়, মাঝখানে সেন্ট্রোমিয়ার নামের অরঞ্জিত অঞ্চল ভিজিবল হয়। এরপরে আমার কি হয়,
সেই ক্রোমোজোম গুলো আমার ক্রোমাটিড গুলো আমার ক্রোমোজোমে রূপান্তরিত হয়। পরবর্তীতে এই ক্রোমোজোম গুলা লম্বালম্বি ভাবে মাঝখান থেকে বিভক্ত হয়ে যায়, তাকে বলা হয় হচ্ছে আমার কি ক্রোমাটিড। আর আমার যে সেন্ট্রোমিয়ারটা থাকে সেটা কি থাকে অবিভক্ত অবস্থায় থাকে। এই পুরো ধাপটাই হচ্ছে কি আমার প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে হচ্ছে আমরা এখন কি করব, পরবর্তী ধাপে যাব। প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ একটা স্বল্প স্থায়ী দশা। এই দশায় কি ঘটে, আমরা যে প্রোফেজ ধাপে দেখলাম যে নিউক্লিয়াস ছিল এবং নিউক্লিওলাস ছিল, সেই নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেনটা ছিল সেটা বিলুপ্তির পথে থাকবে, কিছুটা এইরকম আনভিজিবল, কিছুটা এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ছিল, সেই নিউক্লিওলাসটা, এবং এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা, এটা হচ্ছে বিলুপ্তির পথে থাকবে। এরপরে তোমাদের বোঝার সুবিধার্থে মাঝখানে একটা দাগ টানলাম, এটা আমাদের দরকার নেই, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এই ধাপে আমার মাকো আকৃতির এই যে এরকম এইরকম কিছুটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। মাকো আকৃতির অথবা স্পিন্ডল যন্ত্রের কি হয়, সৃষ্টি হয়। এটাকে মাকো আকৃতি কেন বলা হয়েছে? এটাকে মাকো আকৃতি বলা হয়েছে কারণ হচ্ছে এটার দুই পাশে সরু এবং মাঝখানে হচ্ছে কি মোটা। এই যে স্পিন্ডল যন্ত্রের প্রতিটা তন্তু বা প্রতিটা ফাইবারকে বলা হয় হচ্ছে স্পিন্ডল ফাইবার। এই ধাপে আমার কি হয়, আমরা যে প্রিভিয়াস ধাপে দেখলাম যে সেন্ট্রোমিয়ার গুলা, এই যে ছিল সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ারটা, সেন্ট্রোমিয়ার সহ যে ক্রোমোজোম গুলা ছিল সেই ক্রোমোজোম গুলা এই ধাপে কিছুটা এই অবস্থায় থাকবে, এই যে এরকম। তাহলে দেখো এখানে আমার কিসের সৃষ্টি হইলো, মাকো আকৃতির স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হইলো এবং প্রতিটাকে তন্তুকে বলা হয়েছে কি স্পিন্ডল ফাইবার। এবং এইখানে আমার কি হয়েছে, সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম গুলা ভিজিবল অবস্থায় আছে। এই পর্যায়ে কি হয়, আমার যে ক্রোমোজোম গুলা আছে কিছুটা অস্থিতিশীল বা নড়াচড়া অবস্থায় থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোমাল নৃত্য। ক্রোমোসোমাল নৃত্য। আমাদের অনেক সময় প্রশ্ন আসে, বিশেষ করে খ নম্বর প্রশ্নে বলা হয় হচ্ছে ক্রোমোজোমাল নৃত্য কোন পর্যায়ে ঘটে, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমাল নৃত্য ঘটে। তখন আমরা কি বলতে পারবো যে প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো কিছুটা অস্থিতিশীল অবস্থায় থাকে এবং নড়াচড়া করতে থাকে, সেই ধাপটাকে বলা হয় হচ্ছে, সেই অবস্থাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোমাল নৃত্য। এখন আমি কি দেখলাম, তাহলে হচ্ছে প্রোমেটাফেজ ধাপে আমার নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা কিছুটা বিলুপ্তির পথে থাকে, আমার মাকো আকৃতি বা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের প্রতিটা তন্তুকে বলা হয় হচ্ছে স্পিন্ডল ফাইবার। এখন দেখো আমার যে প্রতিটা ফাইবারের মধ্যে কি আমার সেন্ট্রোমিয়ার আছে? সেন্ট্রোমিয়ার তো নাই, প্রতিটা ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ার লেগে থাকে না, কিন্তু যেই যেই ফাইবারের সাথে সেন্ট্রোমিয়ার গুলা লেগে আছে সেই ফাইবার গুলাকে বলা হয় হচ্ছে ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার। তো ক্লিয়ার, বুঝাইতে পারছি? ক্লিয়ার এইটুকু? ওকে, চলো এবার হচ্ছে আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপটা হচ্ছে কি আমার মেটাফেজ। মেটাফেজ। তো মেটাফেজ ধাপে কি ঘটে? মেটাফেজ ধাপে হচ্ছে এই যে নিউক্লিয়াসের যে বাইরের পর্দাটা ছিল এটা সম্পূর্ণভাবে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, সম্পূর্ণভাবে এটা বিলুপ্ত হয়ে যায়। এটার ভিতরে যে আমার নিউক্লিওলাসটা ছিল সেটাও কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দিয়ে দেখালাম, কিন্তু এটা আসলে কি হয়ে যায়, সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। এই ধাপে আমার যেটা হয় সেটা হচ্ছে এই যে আমার মাকো আকৃতি স্পিন্ডল যন্ত্রগুলো ছিল, স্পিন্ডল যন্ত্র এই যে এইরকম এরকম স্পিন্ডল যন্ত্রের ঠিক মাঝামাঝি বলা যায়, ঠিক মাঝামাঝিতে আমার কিসের অবস্থান হয়, ঠিক মাঝামাঝিতে আমার অবস্থান হয় হচ্ছে সেন্ট্রোমিয়ারের। সেন্ট্রোমিয়ারের অবস্থান হয় হচ্ছে ঠিক মাঝামাঝি। এই যে মাঝামাঝি সেন্ট্রোমিয়ারের অবস্থান হয় বলেই এটার নাম হচ্ছে মেটাফেজ। মেটা মানে হচ্ছে কি মাঝখান। এখন আমরা বুঝতে পারলাম কি, ঠিক ইকুয়েটরের মধ্য দিয়ে সেন্ট্রোমিয়ারের অবস্থান হওয়ার কারণে এই ধাপটার নাম হচ্ছে কি আমার মেটাফেজ। এখন মেটাফেজ ধাপে আমি দেখলাম যে কি হলো, সেন্ট্রোমিয়ার গুলো মাঝখানে অবস্থান করলো, তাহলে অবশ্যই এখানে আমার কি আছে, এখানে অবশ্যই আমার ক্রোমোজোম গুলা বা
টিটগুলা এখানে আছে। তাহলে হচ্ছে চলো দেখাই, এই যে কিছুটা এইরকম, এই যে এরকম এবং এরকম, ঠিক আছে। এদের দেখলেই মনে হচ্ছে এরা কি করবে, এরা মেরুমুখী হয়ে দৌড় দিবে। এই যে দেখো সবগুলাই কি করতেছে, একদম ইকুয়েটরের মধ্যে দিয়ে মাঝখান দিয়ে অবস্থান করতেছে। দেখছো, এই এই ধাপে তিনটা জিনিস সবসময় মনে রাখবা। এই যে ক্রোমোজোম গুলা আমার বিষুবীয় অঞ্চলে মাঝখানে অবস্থান করলো, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমার মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস বুঝাইতে পারছি যে আমার ক্রোমোজোম গুলো কোথায় অবস্থান করতেছে, একদম বিষুবীয় অঞ্চলের মাঝখান দিয়ে অবস্থান করতেছে, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে কি মেটাকাইনেসিস। এই ধাপে ক্রোমোজোম গুলা সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়, মোটা এবং খাটো হয়, যার কারণে এগুলোকে বলা হয় হচ্ছে আমার কনডেনসেশন। কনডেনসেশন এবং ক্রোমোজোম গুলা কি থাকে, পেঁচানো অবস্থায় থাকে, যাকে বলা হয় হচ্ছে আমার কি সুপার কয়েলিং। সুপার কয়েলিং। তো কি বললাম আমি, মেটাফেজ কেন বলা হয়? মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ারটা একদম আমার ইকুয়েটরের মধ্য দিয়ে অবস্থান করে, যার কারণে এই পর্যায়টার নাম হচ্ছে কি আমার মেটাফেজ। এই পর্যায়ে আমার ক্রোমোজোম গুলা আমার কি হয়, সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে কনডেনসেশন, এবং পেঁচানো অবস্থায় থাকে, যার কারণে বলা হয় হচ্ছে সুপার কয়েলিং। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আমার মনে হয় ক্লিয়ার। ওকে, চলো পরবর্তী ধাপটা হচ্ছে কি আমার এনাফেজ। এনাফেজ কি বলেছিলাম, আমার মেটাফেজে দেখা যাচ্ছে যে আমার ক্রোমোজোম গুলা মেরুর দিকে কিছুটা দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছে। তো এনাফেজ ধাপে সেই প্রস্তুতিটা সম্পূর্ণ হয়। আবার দেখাচ্ছি, এই দেখো, এই যে মাকু আকৃতির স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হলো, ঠিক আছে, মাকু আকৃতির স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হলো। এরপরে এইখানে আমার যে সেন্ট্রোমিয়ার গুলা ছিল, মাঝামাঝি অবস্থায় সেন্ট্রোমিয়ার গুলা ছিল, সেটা সরি এইখানে হচ্ছে সেই সেন্ট্রোমিয়ার গুলো আমার থাকবে না, প্রত্যেকটা অপত্য কোষ মেরুমুখী হয়ে যাবে। এখানে থাকবে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক উপরের এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, কিছুটা এই ধরো এইরকম, এরকম। অর্থাৎ এই পর্যায়ে এসে আমার অপত্য কোষগুলো বিভক্ত হয়ে সেন্ট্রোমিয়ার সহ কি হয়, বিভক্ত হয়ে মেরুমুখী হয়ে যায়। এই যে অপত্য কোষগুলো আমার কি ছিল, মাঝখানে ছিল, সেগুলো কি হয়েছে, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার সহ বিভক্ত হয়ে মেরুমুখী হয়ে গেছে। এখন এই যে যখন অপত্য কোষগুলো মেরুমুখী হইলো, তখন হচ্ছে তাদের বাহুগুলো কিসের নিচের দিকে অবস্থান করে, তাদের বাহুগুলো কি নিচের দিকে অবস্থান করে। এই অবস্থানের ভিত্তিতে বিজ্ঞানীরা কি বলছে, এই বাহুগুলোকে চারটা অ্যালফাবেটের মতো দেখা যাচ্ছে। অ্যালফাবেট গুলা কি কি, ভি এল জে আই আই, এই চারটে অ্যালফাবেটের চারটা পূর্ণরূপ আছে। ভি কে বলা হয় হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। এল কে বলা হয় হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। জে কে বলা হয় হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। আর আই কে বলা হয় হচ্ছে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তো মনে থাকবে না যে ভি মানে হচ্ছে কি আমার মেটাসেন্ট্রিক, এল মানে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে মানে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আই মানে হচ্ছে টেলোসেন্ট্রিক। তো দেখো অ্যানাফেজ ধাপে আমার কি হয়, আবার দেখাই দিচ্ছি। অ্যানাফেজ ধাপে আমার যে সেন্ট্রোমিয়ার গুলা আমার ইকুয়েটরের মধ্য দিয়ে অবস্থান করে, সেই সেন্ট্রোমিয়ারটা কি হয়, সেই সেন্ট্রোমিয়ারটা আমার ক্রোমোজোম সহ বিভক্ত হয়ে আমার মেরুমুখী অবস্থান করে, এবং মেরুমুখী যখন অবস্থান করে তাদের যে বাহুগুলা থাকে সেগুলা নিচের দিকে অবস্থান করে। এই যে নিচের দিকে অবস্থান করে, এটাকে চারটা অ্যালফাবেটের মতো দেখা যায়, ভি এল জে আই, এবং চারটা অ্যালফাবেটের চারটা নাম দেওয়া হয়েছে। সেই নামগুলো কি, একটা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, আর হচ্ছে কি টেলোসেন্ট্রিক। ক্লিয়ার ক্লিয়ার, ওকে। সর্বশেষ ধাপটা হচ্ছে কি আমার টেলোফেজ। টেলোফেজ, এই টেলোফেজটা হচ্ছে প্রোফেজ ধাপের সাথে কানেক্টেড। কারণ বলছিলাম কি, প্রোফেজ ধাপটা হচ্ছে আমার প্রস্তুতিমূলক পর্যায়ে, নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায়ে।
এইখান থেকে সেই প্রস্তুতিটা শুরু হয়। আমরা তখন দেখলাম কি যে কি করলো, আমার ক্রোমোজোম গুলা মেরুমুখী হইলো, সেন্ট্রোমিয়ারটা সহ বিভক্ত হয়ে গেল, এরপর আমার নিউক্লিওলাসটা ভ্যানিশ হয়ে গেল, এই সবগুলো আবার এই ধাপে কিছুটা ফিরে আসে। এই যে এতক্ষণ যে দেখছি না আমরা হচ্ছে কি এই কি যেন বলে, এই যে ট্র্যাকশন ফাইবার বলো, তারপর হচ্ছে স্পিন্ডল ফাইবার বলে, এই ধাপে সেটা না কিছুটা এরকম বিলুপ্তির পথে চলে যায়। এই যে এরকম বিলুপ্তি হয়ে গেছে, প্রায় মনে করো যে বিলুপ্তির পথে স্পিন্ডল ফাইবার গুলা। এইখানে এসে মাঝখান বরাবর একটা কোষ প্লেটের সৃষ্টি হয়। কোষ প্লেটটা কে সৃষ্টি করে? ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল। ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল এসে এই যে মাঝখান বরাবর একটা কোষ প্লেটের সৃষ্টি করে। এই কোষ প্লেট দিয়ে দুইটা মেরুকে আলাদা করে। এইটা হচ্ছে আলাদা একটা অংশ এবং এইটা হচ্ছে একটা কি আলাদা অংশ। এইখানে একটা আলাদা নিউক্লিয়াসের সৃষ্টি হয়, এইখানে একটা আলাদা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। ঠিক এইখানে হচ্ছে আমার কি হয়, এই ধরো এটা একটা, আর এই যে এখানে ধরো এখানে একটা, সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোজোম গুলা আবার পুনরায় কি করতে থাকে, পেঁচানো অবস্থায় এখানে এসে মিলিত হইতে থাকে। এই যে কিছুটা এইরকম, কিছুটা এইরকম, ঠিক আছে, এরকম। এবং আমি যে বললাম যে এখানে এসে এই যে এটা আলাদা একটা নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে কোষ প্লেটের মাধ্যমে, এইখানে একটা আলাদা নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে, এখানে পুনরায় আমার নিউক্লিওলাসের সৃষ্টি হয়। বুঝাইতে পারছি? তো আমার টেলোফেজ ধাপে কি হয়, আমার যে ক্রোমোজোম গুলো ছিল সেন্ট্রোমিয়ার সহ তারা আবার কি করে পুনরায় হচ্ছে পেঁচানো অবস্থায় চলে যেতে থাকে। এখানে ফ্রেগমোপ্লাস্ট এবং ভেসিকল এসে একটা কোষ প্লেটের সৃষ্টি করে, যার মাধ্যমে হচ্ছে একদম আলাদাভাবে উপরে একটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়, নিচে একটা নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং পুনরায় নিউক্লিওলাসটা কি আসে, ফিরে আসে। তো হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি 5টা ধাপ শেষ হলো। আমি চেষ্টা করছি খুবই ছোট এবং স্বল্প সময় তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।